সালটা ছিল 1896। স্বামী বিবেকানন্দ অভেদানন্দজিকে লন্ডনে ডাকলেন। উদ্দেশ্যটা তখনও জানা যায়নি। স্বামী অভেদানন্দজি বিবেকানন্দকে অত্যন্ত ভালোবাসতেন, বিবেকানন্দ অভেদানন্দকে অত্যন্ত ভালোবাসতেন। তো লন্ডনে যাওয়ার পর হঠাৎই স্বামী বিবেকানন্দ অভেদানন্দকে বললেন, দেখ, তোকে এখানে একটা লেকচার দিতে হবে এবং সেটা ইংরেজিতে। এই প্রসঙ্গে দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দ বিএ পাস করেছিলেন, কিন্তু অভেদানন্দ তখনকার কালে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস। অথচ শ্রীরামকৃষ্ণের ম্যাজিক পাওয়ারের বলে স্বামী বিবেকানন্দ যে বিষয়ে অভেদানন্দকে সেদিন অসংখ্য শ্রোতার মাঝখানে বক্তৃতা দিতে বলেছিলেন, সেই বিষয়টি ছিল অত্যন্ত জটিল, পঞ্চদশী তত্ত্ব। তো এই তত্ত্বটির উপরে অভেদানন্দ প্রথমে রাজি হচ্ছিলেন না, বললেন, আমায় কোনোদিন প্রকাশ্যে বক্তৃতা দিইনি, আর তুমি আমাকে এইভাবে একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছ, আমি কি পারবো? বিবেকানন্দ তখন বলেছিলেন, তুই ঠাকুরকে স্মরণ করে বলে যা, দেখবি সব পারবি। তো সেদিন সেই বক্তৃতা একদম দর্শক আসনের সামনে বসেছিলেন স্বামী বিবেকানন্দ, অন্যান্য গুরুভাইরাও ছিল, বহু ব্রিটিশ শ্রোতা ছিলেন। অভেদানন্দজি এমনভাবে পঞ্চদশী তত্ত্ব সেদিন ব্যাখ্যা করেছিলেন যে স্বামী বিবেকানন্দ বক্তৃতার পরে অভেদানন্দজির পিঠ চাপড়ে বলেছিলেন, সাবাস, আমি যা ভেবেছিলাম তার থেকে তুই অনেক বেশি দিলি। আজ একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী আমি তোকে করছি। আমার অবর্তমানে আমার না বলে যাওয়া কথাগুলো, আমার বাণীগুলো তোর মুখ দিয়ে সারা পৃথিবীতে প্রচারিত হবে। এই যে আশীর্বাদ বিবেকানন্দ অভেদানন্দকে করেছিলেন, তার প্রমাণ আমরা পাই পরবর্তীকালে। আমেরিকাতে গিয়ে অভেদানন্দ 25 বছর ছিলেন, আর শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদ এতদিন আমেরিকায় অতিবাহিত করেননি, বিবেকানন্দ তো নয়। তো সেখানে স্বামী বিবেকানন্দের একটি স্বপ্ন ছিল, তিনি চেষ্টাও করেছিলেন যে এখানে একটি বেদান্ত সোসাইটি স্থাপন করবেন, কিন্তু পারেননি। ফিরে এসেছিলেন ভারতবর্ষের কাজ করার জন্য। কিন্তু কালী মহারাজকে বলেছিলেন, অর্থাৎ অভেদানন্দজিকে বলেছিলেন, দেখ, তোকে আমেরিকার মাটিতে একটি বেদান্ত সোসাইটি বা আশ্রম স্থাপন করতে হবে। কি জানি, ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের শক্তি আর স্বামী বিবেকানন্দের শক্তি স্বামী অভেদানন্দের মধ্যে একাকার হয়ে গেল, এবং সত্যি সত্যি কিছুদিনের মধ্যে তিনি নিউ ইয়র্কে প্রথম বেদান্ত সোসাইটি স্থাপন করলেন। সেই সময় কে তার কাছে আসেননি? এই যে ইলেকট্রিক বাল্ব, তার আবিষ্কর্তা টমাস আলভা এডিসন থেকে শুরু করে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা, আরো কত কত বিজ্ঞানী স্বামী অভেদানন্দজির অনুরাগীতে পরিণত হলেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, টমাস আলভা প্রথম যখন এই গ্রামোফোন মেশিন রেকর্ড আবিষ্কার করলেন, এটার একটা যুগান্তকারী আবিষ্কার। তো সেই আবিষ্কারটি করার পর উনি অভেদানন্দজির কাছে এলেন, এসে উনি তার মডেলটি অভেদানন্দজিকে দেখালেন যে, দেখুন, আমি গ্রামোফোন আবিষ্কার করেছি। অভেদানন্দজি খুব খুশি হলেন, এবং টমাস আলভা এডিসন উনি 3টে মডেল তৈরি করেছিলেন। একটি পেটেন্টের জন্য পেটেন্ট অফিসে জমা দিয়েছিলেন, আরেকটি ওনার এক বন্ধুকে দিয়েছিলেন, আর আরেকটি মডেল স্বামী অভেদানন্দজিকে উপহার দিয়েছিলেন। তো সেই মডেলটি আজও সজীবভাবে সুরক্ষিত আছে আমাদের এই বিধান সরণির যে বেদান্ত মঠ, সেই মঠে এখনো সেটি বাজে। দর্শক শ্রোতারা ইচ্ছা করলে যে কোনো সময় মঠের কার্যের যে সময়, সেই সময়ে গিয়ে সেটি দেখতে পারেন। টমাস আলভা এডিসন স্বামী অভেদানন্দজিকে তাঁর আবিষ্কৃত প্রথম গ্রামোফোন মডেলটি
উপহার দিয়েছিলেন এবং সেটা মহারাজ নিজের আশ্রমে এনে রেখে দিয়েছেন। এ তো গেল নিউ ইয়র্কে বা আমেরিকাতে স্বামী অভেদানন্দজির কার্যকলাপ। তারপর তিনি ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষে ফিরে এসে তিনি বসে থাকলেন না, তিনি কর্ম করা চালিয়ে গেলেন। কি না করলেন! বেলুড় মঠ থেকে বেরিয়ে আসা মানে শুধু ঠাকুর যেটা বলে গিয়েছিলেন যে তুই একটা অন্য মত স্থাপন করবি, সেই বেদান্তের বাণী যা তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে এসছেন, সেই কাজটি যাতে ভারতবর্ষে প্রচলিত থাকে তার জন্য তিনি বেদান্ত মঠ স্থাপন করলেন এই হাতিবাগানের স্টার থিয়েটারের পাশে। এখান থেকে তিনি দার্জিলিং গেলেন, দার্জিলিংয়েও বেদান্ত মঠ স্থাপন করলেন, সেখানে উনি থাকতেন। তারপরে উনি ভারতবর্ষ পরিব্রাজনে বেরিয়ে গেলেন, সুদূর তিব্বতের লাদাখ পর্যন্ত চলে গেলেন। সেখানে গিয়ে হেমিস গুহা, সেই হেমিস গুহাতে গিয়ে উনি প্রথম আবিষ্কার করলেন যে ক্রুসিফাইডের পর যীশু খ্রিস্ট মারা যাননি, তিনি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে জেরুজালেম থেকে তিনি চলে এসেছিলেন ভারতবর্ষে, এবং ভারতবর্ষে এসে তিনি বহুদিন বেঁচেছিলেন এবং তপস্যা করেছিলেন। সেই যে দুঃসাধ্য লিপি, সেই লিপি থেকে তিনি সেটা আবিষ্কার করলেন এবং প্রথম লিখলেন যে জিসাস ক্রাইস্ট এখনো বেঁচে আছেন, জীবিত আছেন। এ একটা যুগান্তকারী আবিষ্কার। আবার ভারতবর্ষের পরিব্রাজন শেষে কলকাতায় ফিরে এলেন। তার আগে থেকেই তিনি মহাপণ্ডিত ছিলেন, তো প্রচুর বই লিখলেন। একটি বিখ্যাত বইয়ের নাম করতেই হয়, সেটি হচ্ছে মরণের পারে, বিয়ন্ড অফ ডেথ, যে বইটি সারা পৃথিবীতে বহু মানুষ কিনেছেন। এবং এই যে আমাদের মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হয় সে সম্পর্কে এর আগে কেউ কিছু জানতেই পারেনি। প্রথম স্বামী অভেদানন্দ এ বিষয়ে আলোকপাত করলেন। যেহেতু উনি যোগী সম্রাট ছিলেন, যোগের উপরেও উনি বহু বই লিখলেন। ভারতবর্ষে প্রথম যোগ সম্পর্কে যিনি বই লেখেন তিনি হচ্ছেন ঋষি পাতঞ্জল। তারপরে ওই যোগের বইটির ভাষ্য তৈরি করলেন স্বয়ং বেদব্যাস, কিন্তু সেগুলো অত্যন্ত জটিল এবং সংস্কৃত ভাষায় লেখা। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই যে অসাধারণ একটি উপহার সারা পৃথিবীর জন্য যোগশাস্ত্র, সেটিকে তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ইংরেজিতে প্রথম লিখলেন। প্রথম বইটির নাম হচ্ছে হাউ টু বি এ যোগী। তারপরে লিখলেন ট্রু সাইকোলজি। তারপরে লিখলেন যোগা, ইটস প্র্যাকটিস অ্যান্ড থিওরি। তারপরে লিখলেন আরেকটি যোগের উপরে বই। এই যোগ নিয়ে বর্তমান সারা পৃথিবীতে যে সাড়া পড়ে গিয়েছে, এবং এবছরই রাষ্ট্রপুঞ্জ যে যোগ দিবস ঘোষণা করেছেন, সেটির প্রতিকৃত বলা যায় আধুনিক যুগে স্বামী অভেদানন্দজিকে। কারণ তিনি যদি সহজ সরল ভাষায় সারা পৃথিবীতে যোগের উপরে এতগুলো বই লিখে না যেতেন, তাহলে যোগ সম্পর্কে সারা বিশ্ববাসী কখনোই জানতে পারতেন না।